আসসালামু আলাইকুম। আমি আদিবা। আমি আজকে তোমাদের কেমিস্ট্রি বইয়ের জৈব যৌগ অধ্যায় থেকে দুইটা বোর্ড কোশ্চেনের সলিউশন করে দেব। আমি এখানে ঢাকা বোর্ড 2020 সালের একটা কোশ্চেন নিয়েছি, আরেকটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালের কোশ্চেন। এখানে আমি দুটো কোশ্চেনেরই গ আর গ নিয়েছি, ক খ বাদ দিয়েছি, কারণ এর পরে ভিডিওতে আমি ক খ এই চ্যাপ্টারের যত রকম ক খ আছে সবগুলোই দেওয়ার চেষ্টা করব, তাই ক খ আমি অ্যাভয়েড করে গেছি। এখানে ফার্স্ট সৃজনশীলে একটা দেখো চার্ট দেওয়া আছে, এখানে লেখা আছে যৌগ এ এবং বি, আর এখানে সমগোত্রীয় শ্রেণীতে হচ্ছে তোমাদের সাধারণ সংকেত দেওয়া আছে। তোমরা যারা এই মুহূর্তে বোর্ড কোশ্চেনের সলিউশন করতে আসছো তারা অবশ্যই তোমরা সাধারণ সংকেত জেনে থাকবে। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, এ যৌগটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, আর বি যৌগটি হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। আর এখানে দেখো কোনায় লেখা আছে n = 2, মানে এখানে 2 বসালে তোমার যৌগটা পেয়ে যাবা, আবার এখানে n = 2 বসালে এই যৌগটাও পেয়ে যাবা। এখানে গ নাম্বার কোশ্চেন আছে যে এই যৌগটি একটি অসম্পৃক্ত যৌগ ব্যাখ্যা করো। এই যৌগটি হচ্ছে অ্যালকিন। অ্যালকিনে যেহেতু দ্বিবন্ধন বিদ্যমান, তাই তোমরা সবাই জানো যে এটা অবশ্যই একটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। আর তাছাড়া তোমাদের বইয়ে স্পষ্ট করে দেওয়া আছে যে অ্যালকিন অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তোমার ব্রোমিনের লাল বর্ণ অপসারণ করে, আবার প্লাস আরেকটা হচ্ছে জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার গ্লাইকোল উৎপন্ন হয়, ওইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গোলাপি বর্ণ অপসারিত হয়। তার মানে এই যৌগ মানে অ্যালকিন এটা অসম্পৃক্ত যৌগ। এই দুইটা বিক্রিয়া দ্বারাই, এই দুইটা প্রমাণ দ্বারাই তোমাদের প্রমাণিত হয় যে অসম্পৃক্ত যৌগ অ্যালকিন। আচ্ছা, এখানে এই যৌগটা হচ্ছে, তাহলে এই যৌগটা আমরা বের করি। এখানে সংকেত দেওয়া আছে সাধারণ সংকেত CnH2n, এখানে n = 2, তার মানে এখানে C2H4, এটা হচ্ছে ইথিন, এটা ইথিন। ইথিনকে যদি আমি এভাবে লিখি, তাহলে এই ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণ অপসারণ করবে, তাহলে প্রমাণিত হবে যে এটা একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে আমি এখানে ব্রোমিন সংযুক্ত করি, ব্রোমিন, এখানে উৎপন্ন হবে হচ্ছে ডাইব্রোমো ইথেন, CH2Br বন্ড CH2Br, এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো ইথেন, এখানে তোমার কোনো রকম প্রভাবক নেই, এই প্রভাবককে হচ্ছে তোমার ব্রোমিন, এটা ব্রোমিন হচ্ছে লাল বর্ণ থাকে, এখানে তোমরা এটা লিখে দিবা যে এখানে লাল বর্ণ থাকে, আর এখানে হচ্ছে বর্ণহীন। এই ডাইব্রোমো ইথেন হচ্ছে বর্ণহীন। তোমরা এটার ব্যাখ্যাটা হচ্ছে এভাবে দেবা যে ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ সংযুক্ত করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়, আর এটা হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এখানে হচ্ছে লাল বর্ণ ব্রোমিনের বর্ণ অপসারিত হয়, তাই এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। এই সেম তোমার প্রমাণটা তুমি আরেকভাবে দিতে পারো, এটা হচ্ছে গ্লাইকোল উৎপন্ন হবে, ওইখানেও তোমার ইথিন বিক্রিয়া করবে, পানি প্লাস জাইমন অক্সিজেনের সাথে। এখানে প্রভাবক হিসেবে থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর নিচে থাকবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হবে হচ্ছে গ্লাইকল। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। যেহেতু এখানে কার্বন 2টা, তাই এটা ইথিলিন গ্লাইকল। এখানে যদি এখানে যদি প্রোপিন দেওয়া থাকতো, প্রোপিনকে যদি তুমি পানি আর জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতা, তখন এখানে উৎপন্ন হতো প্রোপিলিন গ্লাইকল। সেম এখানে উৎপন্ন হইতো হচ্ছে ডাইব্রোমো প্রোপেন, তখন এখানে বিক্রিয়ক হিসেবে থাকতো হচ্ছে প্রোপিন। আচ্ছা, এটার নাম কি? ইথিলিন গ্লাইকল।
গ্লাইকল। এটার তোমার বাংলা ব্যাখ্যাটা হচ্ছে এভাবে দেবা যে ইথিনের মধ্যে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে হচ্ছে ইথিন এগুলোর সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। আর এই বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়, তাই এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। তারপর তুমি ব্র্যাকেটে দিয়ে এটা দিতে পারো যে এখানে প্রভাবক পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে জার্মান অক্সিজেন উৎপন্ন করে সেই জার্মান অক্সিজেন এবং বিক্রিয়ার পানি দ্বারা ইথিন জারিত হয়ে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। তোমরা এই কোশ্চেনে আনসার হয় এই বিক্রিয়া দিবা, নয়তো এই বিক্রিয়া দিবা, যে কোনো একটা লিখবা, দুইটা লেখার কোনো দরকার নেই। তোমার দুইটা লিখলেও তুমি যদি পরিপূর্ণভাবে লিখতে পারো, একটা লিখলে তুমি 3 থেকে 3 পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাখ্যাটাও দিবা ভালো করে, প্লাস বিক্রিয়াটা দিবা। ফার্স্ট হচ্ছে ব্যাখ্যা দিবা, দেন বিক্রিয়া দিবা। আর বিক্রিয়াটা অবশ্যই তোমরা নীল কালি ইউজ করবা, আবার ব্যাখ্যা তোমরা নীল কালি দিও না, ব্যাখ্যা কালো কালি দিয়ে লিখবা, আর এখানে হচ্ছে নীল কালি ইউজ করবা। তার মানে তোমাদের গ নম্বর কোশ্চেনের আনসার গেল। আচ্ছা, তারপর হচ্ছে এটা মুছে ফেললাম। তারপর হচ্ছে বলেছে যে গ নম্বরে বলছে যে জৈব অ্যাসিড তৈরিতে এ ও বি উভয় যৌগকে ব্যবহার করা যাবে কি? মানে এ যৌগ থেকে কি তুমি জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারবা, প্লাস বি যৌগ থেকেও কি তুমি জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারবা, এটাই তোমার কোশ্চেনে বলা হয়েছে। তো আমরা দেখি এ যৌগটা ছিল হচ্ছে ইথিন। তো দেখি ইথিন থেকে অবশ্যই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, ওইখানে ইথানল যেহেতু আছে ওইখান থেকেও ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তো আমি ফার্স্টে ইথিন থেকে বিক্রিয়াটা দেখাচ্ছি। ইথিন ইথিনকে যদি আমি ফার্স্টে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করি, ধরো আমি এখানে ক্লোরিন নিলাম, এখানে প্রভাবক হচ্ছে HB হবে। তোমাদের বইয়ে হচ্ছে ইউবি দেওয়া আছে, ইউবি দিবা না, কারণ ইউবি যদি এখানে ইউজ করো তাহলে তোমার ডিরেক্টলি অন্য একটা বিক্রিয়া উৎপন্ন হবে, ডিরেক্টলি আরেকটা বিক্রিয়া উৎপন্ন হবে। আর যদি HB উৎপন্ন করো তাহলে ধাপে ধাপে ওই বিক্রিয়া যাবে। আচ্ছা, তাহলে উৎপন্ন হবে হচ্ছে আচ্ছা এইখানে HCl2 হবে না, HCl দিতে হবে, HCl। তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে CH3, বন্ডটা উঠে যাবে, ডাবল বন্ড উঠে হচ্ছে একটা বন্ড হবে, প্লাস CH2Cl। দেখো এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, এখানে CH3 হবে, আর এখানে যেহেতু 3 হবে তাই কার্বনের 4টা হাত মেলানোর জন্য এখানে ডাবল বন্ড উঠে যাবে, একটা বন্ড হবে, আর এখানে CH2 থাকবে, আর ওই Cl এসে এখানে যুক্ত হবে। উৎপন্ন হবে হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। এটার নাম হচ্ছে ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড, ক্লোরোইথেন। আচ্ছা, পাশাপাশি তোমাদের আরেকটা বিক্রিয়া আমি দেখা দিচ্ছি যে ইথিন থেকে কিভাবে তোমরা ক্লোরোইথেন উৎপন্ন করবা। ওইটা হচ্ছে তোমরা ইথিনকে প্রথমে হচ্ছে ইথেনে বানাবা। তাহলে ইথিনকে যদি আমি ইথেনে নেই তাহলে অবশ্যই হাইড্রোজেন সংযুক্ত করতে হবে। এখানে প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে নিকেল প্রভাবক, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উৎপন্ন হবে হচ্ছে ইথেন। দেন তুমি ইথেনরে যদি শুধু ক্লোরিনেশন করো তাহলে ক্লোরোইথেন উৎপন্ন হবে। মানে তোমরা দুইভাবে এই ক্লোরোইথেনটা উৎপন্ন করতে পারবা। একটা হচ্ছে হাইড্রোক্লোরাইড যুক্ত করে, গ্যাস যুক্ত করে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে গ্যাস, এই হাইড্রোক্লোরাইড এটা হচ্ছে গ্যাস, আরেকটা হচ্ছে তুমি হাইড্রোজেন সংযুক্ত করে। আচ্ছা, আমি এখানে একটা রাখছি, আরেকটা মুছে ফেলছি। আচ্ছা, তারপর এই ক্লোরোইথেনকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করো তাহলে তোমাদের অ্যালকোহল উৎপন্ন হবে। এটা লিখি, ক্লোরোইথেন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ।
সরি এটা জলীয় দ্রবণ অ্যাকোয়াস, এখানে অবশ্যই জলীয় দ্রবণ দিবা। এখানে যদি তুমি অ্যালকোহলীয় দ্রবণ দাও তাহলে ডিরেক্টলি হচ্ছে তোমার ইথিন উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হবে, আর সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। তাই অবশ্যই এখানে অ্যাকোয়াস দিবা, মানে জলীয় দ্রবণ। আচ্ছা, এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল মানে ইথানল, প্লাস উৎপন্ন হবে হচ্ছে NaCl, এখানে অ্যালকোহল উৎপন্ন হবে আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, এটা হচ্ছে ইথানল। ইথানল, এখন ইথানলকে যদি তুমি জাইমন অক্সিজেন দ্বারা ফার্স্টে জারণ করো তাহলে ফার্স্টে হচ্ছে ইথানল উৎপন্ন হবে মানে অ্যালডিহাইড। তারপর যদি আবার পুনরায় জাইমন অক্সিজেন দ্বারা উত্তপ্ত করো তাহলে তখন আবার উৎপন্ন হবে হচ্ছে ইথানয়িক অ্যাসিড। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রভাবকগুলো মনে রাখবা। এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আমি এখানে লিখে দিতেছি পটাশিয়াম ডাইক্রোমেট। আর দেওয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা তোমরা সবাই জানো, এটা সালফিউরিক অ্যাসিড। এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যালডিহাইড। দেখো এখানে অ্যালডিহাইডের যে CHO মূলকটা আছে এখানে কিন্তু সিটাও কাউন্ট হবে। তোমরা অনেকে ভুল করো যে CH3 তারপর আবার CH2 দিয়ে তারপর হচ্ছে CHO লেখা, ওইটা হচ্ছে প্রোপানেল হবে। আর যদি দুইটা মানে এই কার্বনটাও কাউন্ট হবে, তাহলে এখানে কয়টা কার্বন, একটা দুইটা, তার মানে এটা ইথানেল। যদি আরেকটা কার্বন লিখতা প্রোপানেল হতো, বিউটানেল হতো, এভাবে যেত, মানে এই কার্বনটাও কাউন্ট হবে এখানে। তাহলে এটার নাম হচ্ছে কি ইথানেল। এটার নাম হচ্ছে ইথানেল। ইথানেল প্লাস পানি উৎপন্ন হবে। এখন এই ইথানেলকে যদি আমি জাইমন অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে অ্যাসিড উৎপন্ন হবে। এখানে একটা জার্মান অক্সিজেন এখানে যুক্ত হয়ে যাবে, তখন COOH হয়ে যাবে। আর এখানেও দেখো সেম ওইটার মতো এখানে এই COOH যে মূলকটা আছে এখানের সিটাও কাউন্ট হবে, মানে এখানে যেহেতু দুইটা সি আছে, দুইটা কার্বন আছে, তার মানে এটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে কি ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড আমাদের কোশ্চেনে কিন্তু বলছে যে অ্যাসিড উৎপন্ন করতে জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিড হচ্ছে ইথানয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখো ইথিনকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা হাইড্রোক্লোরাইড গ্যাস দ্বারা জারণ করছি, তারপর হচ্ছে ক্লোরোইথান উৎপন্ন হয়েছে, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডে জলীয় দ্রবণের সাথে উত্তপ্ত করছি, তখন ইথানল উৎপন্ন হয়েছে। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যালকোহলকে উত্তপ্ত করছি, ইথানল উৎপন্ন হয়েছে মানে অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে যখন পুনরায় অক্সিজেন দ্বারা জারণ করছি তখন উৎপন্ন হয়েছে হচ্ছে ইথানয়িক অ্যাসিড। তো এভাবে আমরা ইথিন থেকে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করতে পারবো। তো এটা ফার্স্টে তুমি যখন এটা ব্যাখ্যাটা দিবা তখন লিখবা এরকম যে মৃদ সূর্যালোকের উপস্থিতিতে ইথিন হাইড্রোক্লোরাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে ক্লোরো ইথেন উৎপন্ন করে, দেন তুমি এই বিক্রিয়াটা দিবা। তারপর তুমি আবার লিখবা যে এই ক্লোরো ইথেনকে সোডিয়াম হাইড্রো অক্সাইডে জলীয় দ্রবণে উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয় বা অ্যালকোহল উৎপন্ন হয়। তারপর তুমি আবার এতটুকু বিক্রিয়া দিবা। তারপর তুমি আবার লিখবা যে পটাশিয়াম ডাইক্রোমেট শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড দ্বারা ইথানলকে
জার্মান অক্সিজেন দ্বারা উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয়। দেন তুমি এই বিক্রিয়া দিবা। আবার পরবর্তীতে তুমি লিখবা যে ইথানলকে বা অ্যালডিহাইডকে পটাশিয়াম শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে মানে জার্মান অক্সিজেন দ্বারা জারিত করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এভাবে করে তুমি নিচের বিক্রিয়াটা দেবা। আর অবশ্যই নীল কালি ইউজ করবা, আগেই বলেছি। আচ্ছা, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতা কলমে লিখতে পারো। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় সৃজনশীল। দ্বিতীয় সৃজনশীলে দেখো তোমাদের চারটা হিংস দেওয়া আছে এখানে। গ নম্বর কোশ্চেন হচ্ছে 3 থেকে 4 নং। আচ্ছা, দেখি এখন আমি 3 নং যৌগটা কি আর 4 নং যৌগটা কি। এখানে দেখো আগে একটা কথা বলেছে যে এখানে আর ইকুয়াল টু হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। তোমরা অ্যালকাইল মূলক কি, এটা কি জানো? অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলক সৃষ্ট হয় সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে কি দাঁড়ায়? CnH2n+1। এখানে দুটো হাইড্রোজেন, এখানে কমে একটা হয়েছে। এটাই হচ্ছে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে এটা। এখানে বলছে যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। তার মানে কি এখানে n=3 হবে। আমি যদি এখানে n=3 বসাই তাহলে C3H7। দেখো এখানে যদি আমি n=3 বসাই তাহলে এটা হয়। আচ্ছা, তারপর বলেছে 1 নম্বর বলছে যে আর একটা তোমাদের দেওয়া আছে। এখানে হচ্ছে এক্স দেখো এক্স হচ্ছে তোমরা জানো এক্স হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলোকে হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন মৌল মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। তো এখানে তোমরা ধরে নিবা যে x= ধরো ক্লোরিন ধরি আমি, বা ব্রোমিন ধরতে পারো, ফ্লোরিন ধরতে পারো, সবই ধরতে পারো। আমি যদি এখানে x= ক্লোরিন ধরি, আচ্ছা সরি আমি 3 নংটা আগে করি। 3 নং, এখানে 3 নং হচ্ছে 3 নং আছে হচ্ছে একটা এসিড দেওয়া আছে। দেখো এখানে আর এর জায়গায় হচ্ছে এই সংকেতটা বসবে, আর COOS হচ্ছে এখানে বসে যাবে। COOS এটা যদি আমি গাঠনিক আকারে লিখি তাহলে এরকম হয়। দেখো এখানে কার্বন 1টা 2টা 3টা 4টা, এই কার্বনটাও কাউন্ট হবে। তার মানে এটার নাম কি? বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড থেকে তোমার কি বলছে? 3 নং যৌগ থেকে 4 নং যৌগ। 4 নংয়ে যদি আমি আর এর জায়গায় যদি এইটা বসাই, শুধু এতটুকু, সে হচ্ছে একটা এইচ মানে হচ্ছে এটার সাথে এইচটা যুক্ত হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি এইচটা যুক্ত হয় তাহলে কত হবে? C3H8, মানে C3H8। তার মানে এটা হচ্ছে প্রোপেন আর এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে তোমার 3 নং যৌগটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, আর তোমার এটা হচ্ছে প্রোপেন। মানে প্রোপেন থেকে তোমার বিউটানোয়িক অ্যাসিড থেকে তোমার প্রোপেন আনতে হবে। তাহলে দেখো বিউটানোয়িক অ্যাসিডে হচ্ছে 1টা 2টা 3টা 4টা কার্বন, কিন্তু প্রোপেনে তো 3টা কার্বন, তার মানে একটা কার্বন কমাতে হবে। দেখো এখানে বলছি 3 নং যৌগ থেকে 4 নং, মানে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন বানাতে হবে। তোমরা সবাই জানো যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে একটা কার্বন কমানো যায়। তোমার ওইখানে হচ্ছে একটা একটা করে কার্বন কমে। মানে ধরো তুমি যদি ওইখানে বিউটেন নিতা তাহলে ওইটা যদি তুমি ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া নিতা তাহলে তখন হচ্ছে তোমার প্রোপেন উৎপন্ন হতো। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের আগে জানতে হবে যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার জন্য তোমার সোডিয়াম বিউটানোয়েট বানাতে হবে। তার মানে সোডিয়াম বিউটানোয়েট বানাতে হলে তোমাদের অবশ্যই বিউটানোয়িক অ্যাসিডকে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করতে হবে। তাহলে আমি এখানে বিউটানোয়িক অ্যাসিডটা লিখি।
প্লাস পানি উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড। এখন এই সোডিয়াম বিউটানয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের প্রভাবকের উপস্থিতিতে পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করলে তোমার প্রোপেন উৎপন্ন হবে। তাহলে আমি এখানে লিখি সোডিয়াম বিউটানয়েড প্লাস পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। এখানে প্রভাবক হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে যেহেতু উত্তপ্ত করব তাই এই চিহ্নটা ইউজ করবা। ডিরেক্টলি তোমার প্রোপেন উৎপন্ন হবে। প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস পানি উৎপন্ন হবে। এটা নাম হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। সোডিয়াম বিউটানাইট। এভাবে হচ্ছে তুমি 3 নং থেকে 4 নং প্রস্তুত করতে পারবা। এখন তুমি লিখবা হচ্ছে এভাবে যে উদ্দীপকের 3 নং যৌগটি হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড আর 4 নম্বর যৌগটি হচ্ছে প্রোপেন। নিম্নে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুতি ব্যাখ্যা করা হলো। তখন তুমি লিখবা যে বিউটানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করলে সোডিয়াম বিউটানাইট প্লাস পানি উৎপন্ন হয়। সোডিয়াম বিউটানয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করলে হচ্ছে প্রোপেন, সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হয়। এভাবে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন উৎপন্ন করা যায়। তোমরা ফার্স্টে এইটার বিবরণ দিয়ে এই বিক্রিয়াটা দিবা, আবার এইটার বিবরণ দিয়ে এই বিক্রিয়াটা দিবা। এভাবে দেখতে সুন্দর দেখা যায়। আর বিক্রিয়া নীল কালি ইউজ করবা এখানেও। আচ্ছা, তাহলে তোমার গ নম্বর শেষ। তারপর তোমাদের ঘ নম্বরে বলছে যে 1 নং যৌগ থেকে 2 নং যৌগটি প্রস্তুত সম্ভব কি ব্যাখ্যা করো। মানে 1 নং থেকে 2 নং। 1 নংটা কি হবে? 1 নং আমি আগেই বলেছি। 1 নং ফার্স্টে আমরা আর মূলকটা পাইছি হচ্ছে এরকম C3H7 এতটুকু পাইছিলাম অ্যালকাইল মূলক, আর এখানে হচ্ছে X হবে, এখানে X। এখন X যদি আমি লিখি যে ধরি X ইকুয়াল টু হচ্ছে ক্লোরিন, তাহলে এখানে কি হবে? এটা হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোপ্রোপেন বা প্রোপাইল ক্লোরাইড। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 নং যৌগটা পাইছি। তারপর বলছি কি 1 নং যৌগ থেকে 2 নং। দেখো 2 নং তোমার যৌগতে দুটো হাইড্রোক্সিল মূলক, দুটো এখানে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান। আমরা জানি যদি একটা হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাহলে এটা অ্যালকোহল উৎপন্ন হয়। যেহেতু এখানে দুটো আছে তার মানে এটা গ্লাইকল উৎপন্ন হবে। তোমাদের একটু আগে আমি দেখাইছি যে ওই যে এখানে দেখাইছি যে গ্লাইকলটা উৎপন্ন হয়, ওইখানে কিন্তু 2টা হাইড্রোক্সিল মূলক থাকে। আর যেহেতু এখানে হচ্ছে 3টা কার্বন, তার মানে এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। আর প্রোপিলিন গ্লাইকল কোথা থেকে উৎপন্ন হয়? যদি ইথিলিন গ্লাইকল ইথিন থেকে উৎপন্ন হয় তার মানে প্রোপিলিন গ্লাইকল প্রোপিন থেকে উৎপন্ন হবে। তার মানে তোমার এইটাকে কোনো মতে প্রোপিন বানাতে হবে, প্রোপিন থেকে তারপর প্রোপিলিন গ্লাইকল বানাতে হবে। তার মানে আমাদের উদ্দেশ্য কি? এখান থেকে প্রোপিন বানাবো। আচ্ছা, ঠিক আছে। এটা যেটা ছিল এটা C3H7Cl। এটা যদি আমি শিকল আকারে রাখি তাহলে এরকম হয়। Cl। এটাকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করি তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা আমি একটু আগে দেখাইছি। প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে প্রোপানল। যেহেতু এখানে কার্বন 3টা তার মানে এটা হচ্ছে প্রোপানল, অ্যালকোহল শ্রেণীর সদস্য। এখন প্রোপানলকে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জ্বালানি করি তাহলে ডিরেক্টলি প্রোপিন উৎপন্ন হবে। তাহলে দেখি কি হয়।
এখানে গাঢ় কথাটা লিখবা, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা দ্বারা উত্তপ্ত করলে ডিরেক্টলি হচ্ছে তোমার প্রোপিন উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। পানি। আচ্ছা, এই প্রোপিনটা যে হয়েছে তোমরা এটা বুঝবা কিভাবে? তোমরা জানো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তার মানে এখানে যেহেতু প্রোপিন লিখছো, তার মানে এখানে কার্বন হচ্ছে 3টা, তার আমি এখানে C3 বসাইলে H হচ্ছে 6 হয়। এখন দেখো তোমার হাইড্রোজেন 6টা আছে কিনা, এখানে 2টা, এখানে একটা, 3টা, আর এখানে 3টা, 6টা। তার মানে এই বিক্রিয়াটা হয়েছে। আবার আরেকটা বুঝবা কিভাবে যে তোমার দ্বিবন্ধন এক বন্ধন এগুলো ঠিক আছে কিনা, এটা বুঝবা হচ্ছে তোমরা জানো কার্বনে হচ্ছে 4টা হাত, এটা সবাই জানো। তো এখানে দেখো কার্বন 2টা হাইড্রোজেনকে ধরেছে আর এখানে 2টা বন্ড, তার মানে এটা 4টা পূরণ হয়েছে। আবার এখানে কার্বন এখানে 2টো, এখানে একটা হাইড্রোজেনকে ধরেছে আর একটা বন্ড, 4টা পূরণ হয়েছে। আবার এখানে দেখো কার্বন 3টা হাইড্রোজেনকে ধরে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে আর এখানে একটা হাত যুক্ত হয়েছে, একটা বন্ড যুক্ত হয়েছে, তার মানে এখানেও 4টা পূরণ হয়েছে, কার্বনের 4টা হাত পূর্ণ হয়েছে। তার মানে এটা তোমার ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন। এখনো ইথিনের মতো প্রোপিনকে যদি আমি পানি এবং জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে। তাহলে লিখি এখানে এই বিক্রিয়াটা কিন্তু একটু আগে আমি তোমাদের অসম্পৃক্ততা টেস্টে করে দেখেছি। এখানে উৎপন্ন হবে হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এখানে প্রভাবক হচ্ছে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এখানে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। এটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। গ্লাইকল। দেখো এখানে কোশ্চেনে 3টা কার্বন দেওয়া ছিল, এখানেও 3টা কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন 6টা দেওয়া ছিল, 2টো, 3টা, আর এখানে 3টা, 6টা, আর এখানে হচ্ছে OH 2টা দেওয়া ছিল, এখানে একটা OH, এখানে একটা OH, আর এখানে এটা যেহেতু যুক্ত হয়েছে তাই এখানে হচ্ছে ডাবল বন্ডটা উঠে গেছে, এটা মাথায় রাখবা, ডাবল বন্ড থাকবে না, এখানে সিঙ্গেল বন্ড হবে। এটা নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। তাহলে দেখো আমি এখানে প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে দেখিয়েছি। তোমাদের কিন্তু 1 নং থেকে 2 নং প্রস্তুতি এটাই চাইছিল। এটার ব্যাখ্যাটা তুমি দিবা এরকম যে উদ্দীপকের 1 নং যৌগটি হচ্ছে ধরি X = হচ্ছে ক্লোরিন, তাহলে উদ্দীপকের 1 নং যৌগটি হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করলে প্রোপানল উৎপন্ন হবে। প্রোপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে প্রোপিন এবং পানি উৎপন্ন হবে। আর প্রোপিনকে তুমি যদি পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে ডুবাও তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে, এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গোলাপি বর্ণ অপসারিত হবে। এভাবে হচ্ছে প্রোপাইল ক্লোরাইড থেকে বা প্রোপাইল হ্যালাইড থেকে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করা সম্ভব। তাহলে তোমাদের দুটো সৃজনশীল আনসার মোটামুটি শেষ পর্যায়ে এসেছে, মোটামুটি আমি আমার মতো করে শেষ করেছি। এর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু বোর্ড কোশ্চেনের সলিউশন করে দেব। আজকে এই দুটোই ছিল তোমাদের জন্য, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে এতটুকু থাকলে আল্লাহ হাফিজ।